আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেকেরই মন মানসিকতা খারাপ। মার্কেট যেভাবে পড়তেছে, পোর্টফোলিও আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আসলে আমি বর্তমান বাজার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমার মতামতের সাথে আপনারা একমত নাও হতে পারেন। তবু এই কথাগুলা আপনাদের হয়তো কিছুটা উপকারে আসতে পারে। বাজার আসলে আমি দুইটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে বাজার কেন পড়তেছে, আর এই পরিস্থিতিতে আপনাদেরই বা কী করা উচিত। আপনাদের ভুল আছে কিনা, আপনারা যেখানে স্টকগুলো কিনছেন এখানে আপনাদের কোনো ভুল আছে কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেব। বাজার আসলে পড়তেছে, এই মুহূর্তে পড়তেছে মূলত বাজেটকে কেন্দ্র করে। এই জুনে বাজেট আসবে, 1-2 তারিখে বাজেট দিয়ে দিবে। তো বাজেটকে কেন্দ্র করে কেন পড়তেছে বাজার? কিছুদিন আগে বাজেটের আগে এনবিআর সবাইকে ডাকে প্রাক বাজেট আলোচনা করার জন্য। সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন প্রত্যেকে ডাকছে। ওই মিটিংটা আমি দেখছি ভিডিওতে। আমি তখনই বুঝছি যে মার্কেটে কিছু একটা হয়তো হতে যাচ্ছে। তবে এইভাবে হবে এটা বুঝি নাই। মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এইভাবে নীতি নৈতিকতা বিবর্জিতভাবে নিঃশেষ করে দেওয়া হবে। তো ওইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের যিনি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উনি এনবিআর চেয়ারম্যানের কাছে অনুরোধ করছে 50 লক্ষ টাকার উপর ক্যাপিটাল গেইন হলে তার উপর 15% যে ট্যাক্স দিতে হবে সেটা যাতে 1 বছরের জন্য বন্ধ রাখে। কিন্তু সেটা এনবিআর মানে নাই, তখন ওখানে মানে নাই। এবং মানে তো নাই, এনবিআর চেয়ারম্যান একটু অন্যভাবে ওনাকে একটু অন্য ক্রিটিসাইজ করে কথা বলছে। আর ডিবিএ থেকে উচ্চ করের ব্যাপার একটা বিষয় ছিল, সেটাও মানে নাই। যার ফলশ্রুতিতে মার্কেট পড়তেছে। অন্য কোনো কারণ নাই মার্কেট পড়ার, একটাই কারণ, বাজেটকে কেন্দ্র করে মার্কেট পড়তেছে। এখন এখানে যদি সরকারি হস্তক্ষেপ যদি না আসে, সরাসরি প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টাকে দিয়ে কিছু হবে না, যেহেতু অর্থ উপদেষ্টা রাশেদ মাকসুদ ওনারা একটা সংঘবদ্ধ চক্র হয়ে গেছে। আসলে এখানে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি দিয়েছে বা আগামীকালকে যে মিটিং সমাবেশ আছে, কি বলে প্রতিবাদ সভা আছে, আপনারা যারা পারেন এখানে উপস্থিত থাকবেন শাপলা চত্বরে আগামীকাল 2:20 তো এই মূলত মার্কেটটা পড়তেছে এই কারণে, বাজেটকে কেন্দ্র করে মার্কেট পড়তেছে। এখানে ফান্ডামেন্টালি কোনো কিছুই নেই। দেশের পরিস্থিতি, আমাদের রিজার্ভ $27 বিলিয়ন বাড়ছে, সুদের হার আগের অবস্থানে, সমস্ত কিছুই ঠিক আছে। ইন্ডিয়ার বাজার কীভাবে বাড়তেছে, আমাদের বাজার ওইভাবে পড়তেছে। মনে হয় আমরা একটা আদিম যুগে আছি। সুতরাং মার্কেট শুধু বাজেটকে কেন্দ্র করে পড়তেছে, অন্য কোনো কারণ নাই। এখন এই মার্কেটে আপনারা এখন কি করবেন, এটা হচ্ছে কথা। এখন কি করবেন এই বিষয়ে আসার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে মার্কেট কি এবারেই এইভাবে পতন হয়েছে, এইভাবে পড়ছে, এটা হচ্ছে একটা কথা। উপরে আপনারা দেখেন 5240 থেকে পড়ছে মার্কেট, এখন 5026। উপরে দেখেন তাহলে কত পয়েন্ট পড়লো, 265 বা 60 যাই ধরি না কেন, 250 পয়েন্টের বেশি পড়ছে। এভাবে কি বিগত দিনে পড়ছিল? হ্যাঁ পড়ছিল। কখন পড়ছিল? গত বছর মে জুনে পড়ছিল, ঠিক বাজেটের আগে আগে। আপনারা দেখে নেবেন গ্রাফস। তো তখন পড়ছিল কিন্তু 650 পয়েন্ট। উপরের দিকে দেখেন 5720 থেকে নিচে 5080, প্রায় 650 পয়েন্টেরও বেশি পড়ে গেছিলো তখন। এটা হচ্ছে গত বছর মে জুনের চার্ট, আর এটা তো এখন রানিং চার্ট। তো মে জুনের এই বিষয়ে আমি একটু বলি, ভুলটা কোথায় হয়। অনেকে ধারণা করছে মার্কেট এইভাবে পড়ছে, এরপর কিন্তু মার্কেট উঠছিল। আপনারা আবার এই পাশে দেখতেছেন অনেকগুলো সবুজ রেখা, এটা কিন্তু আরও উপরে গেছিলো অনেক। আমি পুরো চার্টটা নিয়ে আসি নাই। তখন মনে হচ্ছে যে মার্কেট শুধু উপরের দিকে যাবে। মার্কেট এইভাবে যায় না কখনো। মার্কেট যখন আপ ট্রেন্ডও থাকে তখনও মাঝে মাঝে কারেকশান দিয়ে নিচে এসে তারপর আবার আপ ট্রেন্ড ধরে। তো এইভাবে যখন মার্কেট পড়ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? এখন যে শেয়ারগুলোর দাম বাড়তেছে, এখন যে শেয়ারগুলোর দাম কমতেছে, এখন যে শেয়ারগুলো প্লে হচ্ছে, এখন গত 2-6 মাস ধরে যে শেয়ারগুলো প্লে হচ্ছে, রাশেদ মাকসুদের আমলে, বর্তমানে কমিশনের আমলে যতগুলো শেয়ার প্লে হয়েছে, 90% শেয়ার এই প্লে হয়েছে, দাম বাড়ছে কমছে, এইভাবে যারা ছিল তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গত বছর মে এবং জুনে। আপনারা যেসব শেয়ারের এখন দাম দেখতেছেন বাড়তেছে কমতেছে, 90% শেয়ারের এইখানে এই গ্রাফসে গত বছর মে জুনের ওই সময় যারা এন্ট্রি নিয়েছিল তাদের পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছিলো, তাদের পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছিলো। তখন কারা বেঁচে গেছিলো, এটা তো একটা প্রশ্ন। যে এইভাবে
650 পয়েন্ট মাইনাস হয়েছে। তো জাং শেয়ার যাদের মানে ছিল তারা পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে। তাহলে ওই সময় কাদের পোর্টফোলিও নষ্ট হয় নাই? তখন নষ্ট হয় নাই ব্যাংকের কিছু শেয়ার যাদের কাছে ছিল, ভালো ভালো ডিভিডেন্ড দেয় ব্যাংকের। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের 3-4টা শেয়ার ছিল, ফার্মাসিউটিক্যালের 2-3টা শেয়ার ছিল, এরকম মানে মিসেলেনিয়াস আছে এরকম 2-1টা। এই 10 বা 15-20টা শেয়ারেই যারা এন্ট্রি নিয়েছিল তাদের পোর্টফোলিওটা নষ্ট হয় নাই। তারা স্ট্রংলি ক্যাপিটাল গেইন করেও তখন বেরোছে, মানে শুধু ডিভিডেন্ড না, প্রফিট করে বেরোয়েছে, মানে বাই সেলে ট্রেড করে প্রফিট করে। এই 650 পয়েন্ট মাইনাস হওয়ার পরেও তখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জাং শেয়ার যারা কিনছিল। এখন যে শেয়ারগুলো আপনারা দেখতেছেন ফ্লে হচ্ছে মাঝে মাঝে বা প্রতিনিয়ত ফ্লে হচ্ছে, এই শেয়ারগুলোর হিস্ট্রি খোঁজেন, গত 1 বছর আগে শেয়ারগুলোর প্রাইস কতটুকু ছিল, এখন কতটুকু আছে, তাহলে উত্তর পেয়ে যাবেন। আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। অথবা আপনার পোর্টফোলিওতে যদি জাং শেয়ার থাকে, আপনি ওই পোর্টফোলিওটা দেখেন, মনে করেন একটু মানে চিন্তা ভাবনা করেন, উত্তর পেয়ে যাবেন। এখন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই যে এখনকার চার্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জাং শেয়ার যাদের পোর্টফোলিওতে আছে, নতুন করে যারা। এখানে তো একবার 50% লস দিছে এই গত বছর মে জুনে, এক মাসে কিন্তু 50% কিন্তু নাই হয়ে গেছে। কিন্তু এখন আবার 20-30% নাই। কাদের নাই? ওই গ্রুপের জাং শেয়ার যারা কিনছে, যাদের যেসব কোম্পানির ইপিএস ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস মিল নাই, কোনো কিছু মিল নাই, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা আপনাদের পোর্টফোলিও দেখেন, কোনো ভালো স্টক থাকলে দেখবেন তার দাম কিন্তু পড়ে নাই। খারাপ স্টক যেগুলো আছে সেগুলো অলরেডি 15-20%, 30%ও মাইনাস হয়ে গেছে কোনো কোনো স্টকের। তার মানে আপনি জাং শেয়ারের সাথে যত বেশি মানে ভালোবাসার সম্পর্ক তৈরি করবেন, আপনি তত বেশি আপনার মূল টাকাটা হারিয়ে ফেলবেন। একদম সহজ কথা। আর মার্কেট এভাবে পড়ছে, এভাবে আগেও পড়ছে, এখনও পড়তেছে, আবার মার্কেট উঠবে। যেমন এখানে পড়ছে আবার উঠছে, এখান থেকে উঠছে আবার এখন পড়ছে আবার উঠবে। কিন্তু মধ্যখান দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ট্রেডিং শেয়ারে এন্ট্রি নিচ্ছে তারা। এখন কি আপনি বলেন, এই যে 260-70 পয়েন্টের মতো মাইনাস হলো, পদ্মা মেঘনা যমুনা অয়েলের কী হলো, একমি ল্যাবের কী হলো, স্কয়ার ফার্মার কী হলো, ওয়ালটনের কী হলো, অথবা আপনার ইবিএল, ট্রাস্ট ব্যাংক, আপনার সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, তারপরে যে মার্কেন্টাইল ব্যাংক, এই ব্যাংকগুলো, অথবা যারা ডিভিডেন্ড অলরেডি ডিক্লেয়ার হয়েছে রেকর্ড ডেটের পরে তাদের প্রাইস কারেকশান হয়েছে, সেটা নিয়মতান্ত্রিকভাবে হয়, সেটা অন্য বিষয়। আমাকে এক ভাই কালকে একজন ফোন দিল, এর কথাও বলতে হবে। এক ভাই ফোন দিয়ে বললো যে এক ভাই উত্তরা ব্যাংক কিনছে। তা আমি বলছি কেন কিনছে? দাম কমে গেছে। তা আপনারা মার্কেট সম্পর্কে জানতে হবে। উত্তরা ব্যাংক দাম কমছে, এটার কারণ হচ্ছে তার রেকর্ড ডেট ছিল 35%, সে ক্যাশ স্টক দিয়েছে, তার রেকর্ড ডেটের পরের দিন নো লিমিট প্রাইস ছিল, এই কারণে তার 20-21% কমে গেছে, শেয়ারটা পড়ছে নিছে, এই জন্য কিনছে। এটা তো কেনার কথা ছিল আরও 6 মাস আগে, এটা এখন কিনতে হবে কেন? তো মার্কেট সম্পর্ক মানে ফান্ডামেন্টাল ভালো স্টক কিনলেও কখন কিনতেছেন, কোন সময় কিনতেছেন, এটা জানাটা খুব জরুরি। এটা জানাটা খুবই জরুরি। আপনি কখন কোন পরিস্থিতিতে শেয়ারটা কিনতেছেন। আর উত্তরা ব্যাংকে এখন কেনার সময়? এখন তো ওনার উচিত ছিল জুন ক্লোজিং ভালো ভালো স্টকগুলো কেনা উচিত। উনি তো এখন ডিসেম্বর ক্লোজিং যদি কিনে, যারা ডিভিডেন্ড আরও ভালো ডিভিডেন্ড দিবে, এখনও দেয় নাই, ডিক্লেয়ার করে নাই, ওই শেয়ারগুলোতে থাকবে, যতটুকু প্রফিট হবে, না হলে ডিভিডেন্ড নেবে। কিন্তু বুঝে শুনেও ভালো স্টকে যে আমি যে স্টকগুলোর কথা সবসময় বলি, এই যে বললাম একটু আগে, মানে এদেরকে কখন কোন পরিস্থিতিতে এন্ট্রি নেবেন, এটাও অনেক ইম্পর্টেন্ট বিষয়। শুধু ভালো স্টক হলে হবে না, আরও অনেক কিছু দেখার আছে। অন্তত একটা ভালো স্টকে এন্ট্রি নিতে 10টা বিষয় দেখতে হয়। তো যাই হোক, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ট্রেডিং স্টকে ঢুকছেন, জাং শেয়ারে ঢুকছেন। কিন্তু ভালো স্টকে এখানেও ক্ষতিগ্রস্ত হয় না, গত বছরও ক্ষতিগ্রস্ত হয় নাই, এবছরও ক্ষতিগ্রস্ত হয় নাই ভালো স্টকের সাথে যারা ছিলেন। এখন আপনারাই ঠিক করেন আপনারা আসলে কিসের সাথে থাকবেন। আর এই মুহূর্তে আপনাদের করণীয়টা কী, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও যদি এখন নতুন করে 10% বা 15% লসে থাকে, আপনি কোনো স্টক এখন সেল দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। আপনি সেল দিয়ে কিছু যদি এরকম চিন্তাভাবনা থাকে, আর মার্কেটে কোনো দিন ফেরত আসবেন না। যারা এখানে 600-650 পয়েন্ট হয়েছে না, এখান থেকে অনেকে লসে স্টপ লস নিয়ে শেয়ার সেল দিয়ে চলে গেছে, আর কোনো দিন মার্কেটে আসবে না বলে চলে গেছিলো। কিন্তু পরে যখন মার্কেট আবার বাড়ছে কিছুটা, তখন আবার চলে আসছে।
এখন আবার এই পড়তেছে না মার্কেট, এখন আবার অনেকে বলার চেষ্টা করতেছে যে আমি থাকবো না মার্কেটে, এই মার্কেট সব শেষ করে ফেলে। ঠিক আছে, যদি চলে যেতে চান তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু মার্কেট যখন বাড়বে তখন যাতে আবার মার্কেটে না আসেন, তখন তো আসার দরকার নাই আর। এখন যদি চলে যান, আপনার পোর্টফোলিও যদি এখন 10 থেকে 15% লসে থাকে, আপনি ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। সঠিক প্রাইজে যদি আপনি শেয়ার কিনে থাকেন তাহলে অপেক্ষা করুন, ভালো স্টকের সাথে থাকুন। আপনি ট্রেড করবেন ভালো কথা, ভালো স্টকের সাথে সাথে ট্রেড করুন। একটা কথা মাথায় রাখবেন, আপনাকে ট্রেড করলেও ভালো স্টকের সাথে থাকতে হবে। আপনার মাথায় সারাক্ষণ একটা বিষয় রাখবেন, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে আপনাকে আটকাইয়া দেওয়া হতে পারে মার্কেটে, আপনি আটকে যাবেন না। এই যেমন আপনার যদি এখন ট্রেডিং শেয়ারও কিনেন, আপনার যদি 10% 15% লস হয়, এটা আপনার দোষ না। অথবা অন্য কারো পরামর্শ যদি আপনি কিনে থাকেন, এটা আসলে দোষ বলা যাবে না। মার্কেটে এইভাবে পড়বে এটা কেউ জানে না। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস যে কাজ করে না, এটার আরেকটা এক ভাই বলছিলেন টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে নাকি, কীভাবে করে এটা আসলে উনি ব্যাখ্যা দিতে পারে নাই। আর আরেক ভাই কমেন্টস করছে যে এগুলা বাদ দেন। তো উনি হয়তো অনেক বেশি বুঝে, যাই হোক, কোনো এটা ওনার বিষয়। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কাজ করে না, করলে এখানে প্রত্যেকে প্রফিট করতে, অন্তত কেউ না কেউ কারো না কারোর সাথে অ্যাড আছেন যারা মার্কেট নিয়ে অ্যানালাইসিস করেন। আপনারা অনেকে অনেক গ্রুপের সাথে অনেকের সাথে অ্যাড আছেন। এখন ওই গ্রুপগুলো কি বলতেছে উত্তর নেন, তাহলে তো হয়ে যায় যে ভাই মার্কেট এইভাবে পড়তেছে। এখন তাদের কথা অনুযায়ী যারা শেয়ার কিনছেন ট্রেডিং স্টক, তারা এখন কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন ভবিষ্যতে আপনারা কী করবেন? ভবিষ্যতে কথা একটাই, এখন যদি আপনার ট্রেডিং স্টকও থাকে, আপনি যদি 10-15% লসে থাকেন, কোনো শেয়ার সেল নয়। আর আপনি এই মুহূর্তে কোনো শেয়ার অ্যাভারেজও করবেন না, নতুন করে এন্ট্রিও নেবেন না। একদম সহজ কথা। মার্কেট কতটুকু পড়তে পারে এটা আপনি দেখেন, কখন বাউন্স ব্যাক করে মার্কেট, সে অপেক্ষায় থাকুন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। আর ভবিষ্যতে কী করবেন? ভবিষ্যতে ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থাকবেন। আপনি ট্রেড করেন, ওই 15-20টা কোম্পানির নাম আপনি লিখে রাখেন, ওই কোম্পানির একটা প্রাইস আপনি আপনার খাতায় লিখে রাখেন, যে এটা এখানে আসলে আমি এন্ট্রি নেব, ওটা এখানে আসলে এন্ট্রি নেব। অবশ্যই তখনও ইন্ডেক্সের দিকে, আপনি ভালো স্টকেও ট্রেড করেন, অসুবিধা নেই, কিন্তু ট্রেড করতে গেলে আপনাকে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে। এই যে ইন্ডেক্স এভাবে পড়তেছে উঠতেছে, এটা মাস্ট, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো সব কিছু মিলাই বর্তমান বাজার নিয়ে আমার এটুকু কথায়, আপনারা এখন মার্কেটকে অবজারভেশনে রাখেন, দেখেন। আর যদি অনেক বেশি প্যানিকড হয়ে যান, চিন্তা ভাবনা থাকে, তাহলে মার্কেট দেখাই বন্ধ করে দেন। আপাতত একটু ওয়েট করেন। অতীতে এরকম ঘটছে 2000 গত বছরে মে জুনে ঘটছে, আর এবার এপ্রিলে ঘটতেছে, মার্চ এপ্রিলে, এখন এই মাসে ঘটতেছে। ঠিক সেম সময়ে কিন্তু এখন ঘটনাটা ঘটতেছে। হ্যাঁ, তো এরকম ঘটবে, ভবিষ্যতেও ঘটবে। আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।